সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকে আমরা জৈব রসায়নের আইআর স্পেকট্রোস্কোপি নিয়ে ডিসকাস করব। এই কোভিড-19 এর সময় আমরা সবাই বাসায় অবস্থান করব এবং আমরা তোমাদেরকে যতগুলো ভিডিও দেই এটা পরিপূর্ণভাবে তোমরা দেখার চেষ্টা করবে এবং এখান থেকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমরা তোমাকে যে মেইলটা দিয়েছি এই মেইলের মধ্যে মেইল করার চেষ্টা করবে। আমরা যে কোনো ধরনের কোশ্চেন তোমাকে অ্যান্সার দেওয়ার পরিপূর্ণভাবে চেষ্টা করব। তো আজকে আমাদের যে টপিকটি সেটি হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি। আমরা যখন প্র্যাকটিক্যাল করেছি সেকেন্ড ইয়ারে, তখন আমরা কিভাবে কোনো যৌগের বা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ করতে হয় এজন্য আমরা পরীক্ষা সম্পন্ন করেছি। তো আজকে আমরা দেখব যে ইনস্ট্রুমেন্টের ওয়েতে আমরা কিভাবে কোনো একটা যৌগের কার্যকরী মূলক আইডেন্টিফাই করতে পারি। আর এর জন্য সবচেয়ে উত্তম যে পদ্ধতিটি সেটি আমাদের আইআর স্পেকট্রোস্কোপি। এজন্য আইআর স্পেকট্রোস্কোপি মূলত আমরা করব কোনো জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণের জন্য। আর মনে রাখতে হবে আইআর স্পেকট্রোস্কোপি এক ধরনের ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। তার মেইন রিজনটা এখানে যৌগের মধ্যে যে ভাইব্রেশন বা কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনের কারণে মূলত এখান থেকে যে সিগন্যাল পাই এই সিগন্যাল থেকে পরবর্তীতে আমরা কার্যকরী মূলক সহজেই শনাক্তকরণ করতে পারি। আমাদের মনে রাখতে হবে আইআর বর্ণালীর জন্য যে সীমা ব্যবহার করি আমরা সেটা 400 থেকে 4000 পার সেন্টিমিটার। বাট এটা যদি কার্যকরী মূলক নির্দেশক এলাকা হয়, মানে যার সাহায্যে প্রধানত আমরা কোনো যৌগের মধ্যে বিদ্যমান কার্যকরী মূলক সম্পর্কে ধারণা করতে পারি, সেই রিজনটা 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। আর ফিঙ্গারপ্রিন্ট রিজনটা 650 থেকে 1400, যেটি নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো এখন কোশ্চেন জাগে যে আইআর স্পেকট্রোস্কোপি থেকে বা আইআর পরীক্ষণ থেকে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো একটি যৌগের মধ্যে কি কি কার্যকরী মূলক বিদ্যমান থাকে। আমরা আরো জানতে পারবো যে একটি যৌগের গঠন বিন্যাস অন্য একটি যৌগের গঠন বিন্যাসের সাথে ম্যাচ করে কিনা। অর্থাৎ আইআর স্পেকট্রোস্কোপি থেকে আমরা জানতে পারবো যে আমরা যে সকল যৌগের আইআর নির্ণয় করছি তাদের মধ্যে একই যৌগ বিদ্যমান আছে কিনা সেটি আমরা আইআর বিশ্লেষণ দ্বারা জানতে পারবো। আর এটা জানার জন্য আমাদের সবচেয়ে সাহায্য করবে ফিঙ্গারপ্রিন্ট রিজন। এর পরবর্তীতে একটি মেইন আইডিয়া রাখতে হবে মাথায়, সেটা আইআর দ্বারা আমরা শুধুমাত্র একটি যৌগের মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ বিদ্যমান থাকে সেটি জানতে পারবো, কিন্তু একটি যৌগের পরিপূর্ণ আইডিয়া জানা যাবে না। শুধুমাত্র ধারণা করা যাবে যে এর সম্ভাব্য যৌগটা এটি হতে পারে। এখন আমাদের জানতে হবে যে সকল যৌগ আইআর এ সিগন্যাল দিবে অথবা ব্যান্ড দিবে তাদের মধ্যে কি কি শর্ত থাকতে হবে। ফার্স্ট যে কন্ডিশনটা থাকতে হবে সেটা সমযোজী বন্ধন থাকতে হবে। তার মানে কোনো যৌগের মধ্যে যদি সমযোজী বন্ধন থাকে তাহলে যৌগটা সহজে একটা অণুতে পরমাণু সমূহ সহজেই ভাইব্রেট করতে পারবে। আর ভাইব্রেট যদি করে তখন আলোটাকে তারা খুব সহজেই শোষণ করে সিগন্যাল প্রদর্শন করতে পারবে। আর শর্ত নাম্বার 2 যৌগটিতে অবশ্যই ডাইপোল মোমেন্টের পর্যায়ক্রমিক পরিবর্তন করতে হবে। এখন এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই যে পর্যায়ক্রমিক পরিবর্তন ডাইপোল মোমেন্ট এটা বলতে কি বোঝানো হচ্ছে, তখন আমাদের একটি কোশ্চেন নিয়ে ডিসকাস করতে হবে। সেটা হাইড্রোজেন ব্রোমাইড, পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড অণুসমূহ আইআর সক্রিয় হলেও হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন অণুসমূহ আইআর নিষ্ক্রিয় কেন? তো এটা যদি আমরা বের করতে চাই যে যৌগটা আইআর সক্রিয় হবে কি নিষ্ক্রিয় হবে, এটা বোঝার জন্য সবচেয়ে উত্তম তাদের যৌগ অণুর মধ্যে দেখা যাবে ডাইপোল মোমেন্টের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এর উপর ডিপেন্ড করে আমরা কমেন্ট করতে পারবো। ফার্স্টে আমাকে জানতে হবে যে ডাইপোল মোমেন্ট বলতে আমরা কি বুঝি। ডাইপোল মোমেন্ট আমরা বলতে বুঝি যে দুটি চার্জিত বস্তুকে যখন পরস্পরের কাছ থেকে একটি নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হবে তখন ডিসটেন্স ইনটু চার্জ এটির মানটি আমাদের ডাইপোল মোমেন্টের মান। আর কোন একটা অণুতে আমার দূরত্বের পরিমাণ যত বেশি হবে তার ডাইপোল মোমেন্ট তত বেশি হবে। আর ডাইপোল মোমেন্টের মান যদি বেশি হয় তাহলে ওই যৌগটা সহজেই আইআর সক্রিয় হবে। যেমন এখানে যদি আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে দেখি তখন আমরা দেখব ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি।
এজন্য শেয়ারকৃত ইলেকট্রনটাকে কোভালেন্ট পরমাণু যখন নিচের দিকে টেনে নিবে তখন এখানে বন্ধনের মধ্যে একটা টান কাজ করবে, যার কারণে তার ডাইপোল মোমেন্টের কি ঘটবে, পরিবর্তন ঘটবে। আর কোনো যৌগ যদি হচ্ছে ডাইপোল মোমেন্টের পরিবর্তন ঘটাতে পারে তাহলে যৌগটি অবশ্যই কি হবে, আইআর সক্রিয় হবে। এর পরবর্তীতে একটি যৌগ আমরা জানি তার মধ্যে যদি হচ্ছে কম্পন থাকে বা কম্পনের কারণে তার যদি ডাইপোল মোমেন্টের পরিবর্তন ঘটে তো ওই যৌগটা হচ্ছে আইআর সক্রিয় হয়। এখন এই ডাইপোল মোমেন্ট বা কম্পনটা কতভাবে ঘটতে পারে সেটি আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। কম্পনটিকে বা একটি অনুর আণবিক কম্পনকে আমরা মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমাদের প্রসারণ বা স্ট্রেচিং, আরেকটা হচ্ছে আমাদের বক্রকরণ বা বেন্ডিং। তো প্রথমে আমরা যেইটা দেখব সেটি হচ্ছে আমাদের প্রসারণ। তো প্রসারণ মানেটি হচ্ছে যে বন্ধন অক্ষে পরমাণু বা গ্রুপ সমূহের আন্তঃআণবিক দূরত্বের পরিবর্তন। তার মানে হচ্ছে এই প্রসারণটা অবশ্যই দুই ভাবে করতে পারে, একটি হচ্ছে সিমেট্রিক, আরেকটি হচ্ছে আমাদের এসিমেট্রিক। তো সিমেট্রিক কথার মানেটা হচ্ছে যে প্রতিসম, তার মানে কোনো অণুতে যদি দেখা যায় যুক্ত গ্রুপ দুটি একই রকম ভাবে হচ্ছে প্রসারিত হতে থাকে তখন এটা হচ্ছে সিমেট্রিক। আর যদি তারা ভিন্নভাবে প্রসারিত হয় তাহলে সেটা হবে আমাদের অ্যাসিমেট্রিক। এর পরবর্তীতে ব্যান্ডিং বা বক্রকরণের জন্য মনে রাখতে হবে যে দুটো বন্ধনের মধ্যে কোণের যে পরিবর্তন ঘটে সেটি হচ্ছে আমাদের বেন্ডিং এর মান। তার মানেটা হচ্ছে এখানে যে কোণের পরিবর্তন হবে সেটি হবে আমাদের বেন্ডিং এর মান। আর এটা মূলত হচ্ছে আমরা চার ভাবে দেখাতে পারি। একটা হচ্ছে সিজারিং। সিজারিং মানেটা হচ্ছে আমরা যে কাঁচিটা কনসিডার করি, আমরা কাঁচের মধ্যে দুইটা অংশের মধ্যে দেখব যখন তাদেরকে আমরা অপারেট করি তখন একটা আরেকটার দিকে কাজ করে। তখন হচ্ছে একটা আরেকটার যখন অপোজিট দিকে কাজ করবে তখন তাদের বন্ড অ্যাঙ্গেল যেটি আছে এটা কমে যাবে। আর কমে যাওয়ার কারণে হচ্ছে তার ডাইপোল মোমেন্টের কি ঘটবে, পরিবর্তন ঘটবে। আর তখন যৌগটি অবশ্যই আইআর সক্রিয় হবে। আরেকটি হতে পারে রকিং। এরা হচ্ছে একটা নির্দিষ্ট প্লেনে ভাইব্রেট করতে থাকবে। আর যদি একটা নির্দিষ্ট প্লেনে ভাইব্রেট করে তখন তাদের মধ্যে দেখা যাবে তাদের মধ্যবর্তী কোণের পরিবর্তন ঘটবে আর তখন যৌগ অণুটি সহজে আইআর সক্রিয় হবে। আর পরবর্তীতে হচ্ছে আমাদের টুইস্টিং। টুইস্টিং কথার মানেটা হচ্ছে যে মোচড়ানো বা মোচড় কাটা। তো এখানে দেখা যাবে যে একটা অংশের সাপেক্ষে যখন আরেকটা অংশ হচ্ছে মোচড় কাটবে আউট অফ প্লেনে তখন দেখা যাবে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটি আছে এটা পরিবর্তন হবে। আর যখন মধ্যবর্তী কোণের পরিবর্তন ঘটবে তখন ওই যৌগটি অবশ্যই আইআর সক্রিয় হবে। তার মানে তখন তার আইআর অবশ্যই একটা সিগন্যালের সৃষ্টি করবে। এর পরবর্তীতে আমাদের যে ধারণাটি রাখতে হবে সেটি হচ্ছে ওয়াগিং সম্পর্কে। ওয়াগিং ব্যাপারটা হচ্ছে যে পরমাণুতে যুক্ত যে দুটি গ্রুপ তারা তল বহির্ভূত হয়ে তারপর হচ্ছে ভাইব্রেশনের সৃষ্টি করবে। আর যদি তল বহির্ভূত তারা ভাইব্রেশনের সৃষ্টি করে তখন হচ্ছে আমরা বলতে পারবো তাদের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে। আর কোন অণুতে যদি কম্পন সৃষ্টি হয় তখন দেখা যাবে কোণের পরিবর্তনের মাধ্যমে তারা হচ্ছে আইআর রশ্মি শোষণ করার মতো ক্ষমতা রাখবে। এখন আইআরে কিভাবে আমরা সিগন্যাল পাই সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রধানত আইআরে আইআর রশ্মির হচ্ছে উৎস হিসেবে আমরা যা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গ্লোবার অথবা ইনক্যান্ডেসেন্ট বাল্ব। এদেরকে আমাদের হচ্ছে কি করা যায়, ব্যবহার করা যায়। এর পরবর্তীতে এই উৎস থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হচ্ছে কি হয়, নির্গত হয়। এই নির্গত আলোটা যে সকল যৌগের মধ্যে ডাইপোল মোমেন্টের পরিবর্তন ঘটে তাদের উপরে গিয়ে পড়ে। যখন দেখা যাবে আমার প্রযুক্ত তরঙ্গ কম্পাঙ্ক আর অণুতে যে প্রকৃত কম্পন সংখ্যাটি আছে এটা যখন পরস্পর সমান হবে তখন দেখা যাবে অণুটি ভাইব্রেশনের কারণে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কি করে নিবে, শোষণ করে নিবে। আর যখন আলোটা শোষণ করবে তখন দেখা যাবে যে ডিটেক্টর তাকে হচ্ছে ডিটেক্ট করবে যে সে কি পরিমাণ আলোটাকে অ্যাবজর্ব করতে পারছে। পরবর্তীতে ডিটেক্টর থেকে যখন এটা হচ্ছে রেকর্ডারে যাবে, রেকর্ডার এই অ্যাবজর্বেন্সের যে লাইটটা আছে এটাকে ট্রান্সমিটেন্সে কনভার্ট করে আমাদেরকে সিগন্যাল আকারে কি করবে, প্রকাশ করবে। আমরা যেরকম এখানে সিগন্যাল দেখেছি এই যে এরকম সিগন্যাল আকারে প্রকাশ করবে। তখন এই সিগন্যালটা দেখে আমরা খুব সহজে হচ্ছে কমেন্ট করতে পারবো যে আমার যৌগটা কি কি বিদ্যমান আছে বা যৌগটাতে কি কি কার্যকরী মূলক বিদ্যমান আছে। মূলত অ্যাবজর্পশন যখন হয় তখন আমরা বর্ডার এটা যদি আমরা শোষণ বনাম
ফ্রিকোয়েন্সি অর ওয়েভ নাম্বার তরঙ্গ সংখ্যা অনুসারে যদি আমরা হচ্ছে একটা রেখাচিত্র অঙ্কন করি, তখন হচ্ছে গ্রাফটা বা ব্যান্ডটা এরকম পাওয়া যাবে। কিন্তু আমরা মূলত হচ্ছে রেকর্ডারের মাধ্যমে যে ব্যান্ডটি আমরা পাই সেটা মূলত হচ্ছে ট্রান্সমিশন এবং ওয়েভ নাম্বারের বিপরীতে। তখন দেখা যায় এই গ্রাফ বা ব্যান্ড যেটা আমরা পাই এটা উল্টো করে পাই। এজন্য হচ্ছে মূলত আমরা তো আইআর এক্সপেরিমেন্টের জন্য আমরা যে ব্যান্ডগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন ব্যান্ড। তার মানে অ্যাবজর্পশনের জন্য আমরা ব্যান্ডটা ডিটারমাইন করি না, এটা মূলত হচ্ছে আমরা যে ডাটাটা পাই সেটা হচ্ছে কার জন্য, ট্রান্সমিশনের জন্য। এখন কোশ্চেন জাগবে, স্যার পার্সেন্ট ট্রান্সমিটেন্স বলতে আমরা কি বুঝি? কোন একটা নমুনার মধ্য দিয়ে যখন আমরা লাইটটাকে পাস করব, কিছু পরিমাণ ওই নমুনা কর্তৃক শোষিত হবে, আর যে পরিমাণটি শোষিত হয় না সেটি হচ্ছে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর যে শতাংশ রেডিয়েশনটা বের হয়ে যায় সেটি হচ্ছে আমাদের কি, পার্সেন্ট ট্রান্সমিটেন্স। এখন দেখা যায় আইআরএ যখন আমরা সিগন্যালগুলো পাই তখন দেখা যাবে কোনো সিগন্যালটা খুব স্ট্রং, আবার কোনোটা হচ্ছে মিডিয়াম, কোনোটা হচ্ছে একেবারে উইক। এখানে স্ট্রং, মিডিয়াম, উইক দ্বারা বোঝানো হচ্ছে তাদের উজ্জ্বলতা, অথবা এটা এমনভাবে মিন করা হতে পারে যে এটা লার্জার ইন সাইজ, সাইজটা কতটুকু পাচ্ছি, কি ধরনের দৈর্ঘ্যে পাচ্ছি, এটাকে মিন করা হচ্ছে। তো এখানে স্ট্রং সাধারণত কাদের জন্য স্ট্রং বেশি পাওয়া যাবে, দেখা যাবে যে সকল অণুতে ডাইপোল মোমেন্টের বেশি পরিবর্তন ঘটবে তখন ওখানে ডিসটেন্সের বেশি চেঞ্জ হওয়ার কারণে তার আলোটাকে অ্যাবজর্ব করার পসিবিলিটিটা বেশি হবে। আর সেখানে দেখা যাবে আইআর সিগন্যালটাও কি হওয়া যাবে, বেশি স্ট্রং পাওয়া যাবে। তো আমরা যদি এখান থেকে দেখি যে কার্বনের যৌগ, তো আমরা দেখব কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অক্সিজেন পরমাণুর বেশি। এর জন্য অক্সিজেন পরমাণু যখন শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে তখন অক্সিজেন পরমাণুতে আংশিক একটা কি চার্জের সৃষ্টি হবে, ঋণাত্মক চার্জের। আর কার্বনের মধ্যে আংশিক ধনাত্মক চার্জের, তার মানে তার মধ্যে একটা ডাইপোলের পরিবর্তন হবে। আর এই ডাইপোলের পরিবর্তন যত বেশি হবে তার আলোর শোষণের পরিমাণ তত কি হবে, বেশি হবে। ঠিক একই ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারবো আমাদের পরবর্তীতে মিডিয়ামের জন্য, যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে কম, আর তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে তার ডাইপোল মোমেন্ট সৃষ্টির প্রবণতা একটু কি হবে, কার্বনের থেকে কম হবে, এই জন্য তার সিগন্যালটা একটু আমরা কম স্ট্রং পাবো, তার মানে মিডিয়াম ধরনের স্ট্রং পাবো। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ত্রিবন্ধনের সাথে যুক্ত গ্রুপ দুটিতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না বললেই চলে। এজন্য এখান থেকে যে সিগন্যালটা আমরা মূলত পাই সেখানে একেবারে উইক সিগন্যাল পাওয়া যাবে, আর এর জন্যই হচ্ছে আইআর এ যত সিগন্যাল পাবো এটা ভিন্ন ভিন্ন গঠনের হয়ে থাকে। এখন আমরা একটু জানতে চাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজন। ব্যাপারটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যায় সাধারণত 650 থেকে 1400 ন্যানোমিটারে, সরি পার সেন্টিমিটারে। তো এই রেঞ্জে আসলে প্রকৃতপক্ষে এটা আমাদের আইডিয়া বা ধারণা দেয়, যেমন একটি মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটি মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, এরকম ভাবে একটা যৌগের গঠন বিন্যাসের সাথে আরেকটা যৌগের গঠন বিন্যাস হুবহু সেম কিনা বা তারা একই যৌগ কিনা, এটা যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে চাই তখন যে অঞ্চলটার দিকে তাকাইতে হয় সেটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজন। এটা একটা অণুতে তার গঠন বিন্যাস সম্পর্কে আমাদের মোটামুটি সুন্দর আইডিয়া দিতে পারে। তবে যদি আমরা কার্যকরীমূলক তার মধ্যে প্রকৃতপক্ষে নির্ণয় করতে চাই তখন আমাদের অবশ্যই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পরবর্তীতে যে রিজনটা থাকবে সেটির দিকে আমাদের তাকাতে হবে এবং কনসিডার করতে হবে। মূলত এখান থেকে প্রধান কার্যকরীমূলক সম্পর্কে কি করা যায়, ধারণা লাভ করা যায়। আর একটি কথা মনে রাখতে হবে, যদি হচ্ছে আমরা 3200 থেকে 3600 মধ্যে বা 3550 মধ্যে যদি একটা ব্রড সিগন্যাল পাই, এই যে এরকম ব্রড সিগন্যাল, তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে, বা চওড়া সিগন্যাল পাই তাহলে এখান থেকে বুঝতে হবে যে এটাতে কার্যকরীমূলক হিসেবে আমাদের কি আছে, অ্যালকোহল আছে। এর পরবর্তীতে যেটি তোমাদের হচ্ছে এমসিকিউ কোশ্চেন অথবা অ্যাডমিশন টেস্টের জন্য প্রচুর পরিমাণে এসে থাকে, সেটা হচ্ছে কোন যৌগের কোন ধরনের বন্ধন প্রকৃতির জন্য তার তরঙ্গ সংখ্যার মান কত হবে। মূলত আইআরে আমরা যে সিগন্যালটা পাই এটা তরঙ্গ সংখ্যা আকারে পাই। তুমি দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের কার্বন হাইড্রোজেন স্ট্রেচিং যথাক্রমে 2950 থেকে 2800, আরেকটা হচ্ছে 3100 থেকে 3010, আরেকটা অ্যালকাইনের জন্য সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের 3300। যদি আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব কেন এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের কি করে সংখ্যার সৃষ্টি করে।
এরপরে অ্যারোমেটিক যৌগের জন্য কি হবে, অ্যালকোহলের জন্য কি হবে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালডিহাইড কিটোনটাকে জানা। সাধারণত কিটোনের যৌগ যদি আমরা যৌগটা শনাক্তকরণ করতে চাই তখন দেখা যাবে এর জন্য যে সিগন্যালটা তৈরি হয় এটা 1700 থেকে 1750 এর দিকে থাকে, তবে বই টু বই এই মানগুলো কি করতে পারে, ভেরিয়েশন থাকতে পারে। অ্যাট এ গ্লান্স সাধারণত আমরা খুব শর্টকাট ভাবে ধরতে পারি যে কোন একটা যৌগের মধ্যে যদি কার্বন হ্যালোজেন থাকে সাধারণত সেটা ফিঙ্গারপ্রিন্ট রিজনে তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর পরবর্তীতে হচ্ছে যদি কোনো কার্বনীয় যৌগ থাকে তাকে সহজেই তুমি বুঝতে পারবা যদি সিগন্যালটা 1700 থেকে 1850 এর মধ্যে পাওয়া যায় তাহলে যৌগটার মধ্যে সাধারণত কার্বনীয় যৌগ থাকে। আর যদি 3200 থেকে 3600 এর মধ্যে আমরা সিগন্যাল পাই তাহলে ওখানে ওএইচ থাকতে পারে, অ্যামাইড থাকতে পারে, অথবা হচ্ছে অ্যামিন থাকতে পারে। কখন কোনটা হবে এটা আমরা ধীরে ধীরে এক এক করে জানার চেষ্টা করব। এখন একটা যৌগের মধ্যে মূলত হচ্ছে এই যে সিগন্যালটা আসতেছে বিভিন্ন কার্যকরী মূলকের জন্য বিভিন্ন সিগন্যাল দিচ্ছে, তো এটা কেন দিচ্ছে এটা আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। আর অ্যানালাইসিস করার জন্য আমাদের সবচেয়ে উত্তম ভাবে সাহায্য করবে সেটা হচ্ছে আমাদের হুকস ল, হুকের সূত্র, যেটি আমরা ফিজিক্স থেকে জেনে আসছি। তো হুকের সূত্রটা মূলত হচ্ছে ডেরিভেশনটা করা হয় স্প্রিং এর উপর ভিত্তি করে। তো স্প্রিংটা যখন সাম্যাবস্থায় থাকে আমরা কনসিডার করতেছি যে ইকুইলিব্রিয়াম কনসিডারেশনে তার এটা হচ্ছে বন্ড লেন্থ। এখন যখন আমরা হচ্ছে স্প্রিংটাকে দুই প্রান্ত ধরে বা যে কোনো একটা প্রান্ত ধরে হচ্ছে আমরা প্রেস টান দিব তখন দেখা যাবে এটা স্ট্রেচ হচ্ছে, তখন তার বন্ড লেন্থ যতটুকু থাকবে এটা যখন কম্প্রেসড অবস্থায় চলে আসবে তখন কিন্তু তার বন্ড লেন্থ একই থাকবে না। আর এই কারণে হচ্ছে মূলত একটা সমযোজী বন্ধনে যখন ডাইপোল থাকে তখন তারা যখন ভাইব্রেশন করে তখন তাদের মধ্যে ঠিক এই স্প্রিং এর মতো ঘটনা ঘটে। এজন্য ওই সমযোজী বন্ধনের জন্য যদি আমরা হচ্ছে তরঙ্গ সংখ্যা বা কেন হচ্ছে তাদের শোষণ বর্ণালীটা ভিন্ন হচ্ছে এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তখন এই হুকসের সূত্রটা আমাদের কি হবে, প্রয়োজন হবে। এখানে হুকসের সূত্রটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/2 রুট ওভার কে বাই মিউ। তো এখানে হচ্ছে মিউ হচ্ছে আমাদের রিডিউসড ম্যাস যেটাকে বলা হয় হ্রাসকৃত ভর, আর কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট যেটাকে আমরা বলতে পারি বাংলায় বল ধ্রুবক। দেখো একটু লক্ষ্য করে দেখো এই ওয়েভ নাম্বারের সাথে আমার বল ধ্রুবকের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, বাট রেডিয়াস ম্যাস যেটা আছে তার সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমাদের ফার্স্টে জানতে হবে রেডিয়াস ম্যাস বলতে আমরা কি বুঝি। ধরে নাও দুটি অ্যাটম আমরা কনসিডার করছি যাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মান ভিন্ন। এজন্য তাদের যদি আমরা রেডিয়াস ম্যাসটা বের করতে চাই তাহলে তাদের গুণফলের মানটাকে তাদের সমষ্টি দ্বারা কি করতে হবে, ভরের সমষ্টি দ্বারা ভাগ করতে হবে, তখন আমরা হ্রাসকৃত ভরের পরিমাণটা সহজেই নির্ণয় করতে পারবো। আর এই বন্ধনের মধ্যে আবদ্ধ দুটি পরমাণুর এই হ্রাসকৃত ভর যত বেশি হবে তার তরঙ্গ সংখ্যা তত কম হবে, তার মানে সিগন্যালটা তখন পাওয়া যাবে কাছাকাছি। আর যদি হচ্ছে এই মানটা বেশি হয় কম হয় রিডিউস ম্যাস তাহলে এটা কম হওয়ার কারণে দেখা যাবে তরঙ্গ সংখ্যা বেড়ে যাবে, তখন আইআরএ আমার সিগন্যালটা দূরে কি হবে, সৃষ্টি হবে। আর কে এর মান যত বেশি হবে আমাদের ওয়েভ নাম্বারের মান তত কি হবে, বেশি হবে। এখন আমাদের একটা ফার্স্ট কোশ্চেন জাগবে যে অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন এদের তরঙ্গ সংখ্যাটা ভিন্ন হয় কেন, মানে আইআর এ তারা ভিন্ন ভিন্ন জায়গায় কার্বন হাইড্রোজেন প্রসারণের জন্য সিগন্যালের সৃষ্টি করে কেন। এটা আমরা খুব সহজে ব্যাখ্যা বা এক্সপ্লেন করতে পারবো তাদের সংকরণ দ্বারা। দেখো অ্যালকেনের সংকরণ ঘটে sp3, অ্যালকিনে sp2, আর অ্যালকাইনে হচ্ছে আমাদের sp সংকরণ। এখানে অ্যালকাইনে s চরিত্র সবচেয়ে বেশি থাকে, আর আমরা জানি যে এখানে s চরিত্র সবচেয়ে বেশি থাকবে সেখানে হচ্ছে তত বেশি এটি নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। আর নিউক্লিয়াসের কাছাকাছি থাকার কারণে তারা হচ্ছে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশনটা বেশি থাকে। তখন দেখা যাবে এখানে যে বল ধ্রুবকের মান বা হচ্ছে ফোর্স কনস্ট্যান্টের মান এটি বেড়ে যাবে, আর ফোর্স কনস্ট্যান্টের মান যদি বেড়ে যায় তাহলে আমাদের ওয়েভ নাম্বারের মানটা কি হবে, বৃদ্ধি পাবে। এজন্য সিগন্যালটাও বেশি দূরত্বে সৃষ্টি হবে। আর এভাবে আমরা খুব সহজেই অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্যকরণ করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সবাই মোটামুটি এখন জানি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মূল ডিফারেন্স হচ্ছে তাদের সাথে যুক্ত কার্বন সংখ্যা বা অ্যালকাইল গ্রুপ সংখ্যা। তো এখানে যদি আমরা হচ্ছে টারশিয়ারির জন্য দেখি দেখবো আমরা হচ্ছে সবচেয়ে বেশি তার সাথে অ্যালকাইল গ্রুপ আছে 3টি।
আর আমরা জানি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ত্যাগী। তারা যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন ইলেকট্রন ত্যাগ করে কার্বনটা এখানে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে দিয়ে দিবে। তখন দেখা যাবে এই ইলেকট্রনটা যখন ধাক্কা দিয়ে পুশ করে দিয়ে দিচ্ছে তখন তাদের মধ্যে বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য যেটা আছে এটা বেড়ে যাবে। আর বন্ধন দৈর্ঘ্যটি যদি বেড়ে যায় তখন দেখা যাবে যে তার বল ধ্রুবকের মানটি কি হয়ে যাবে, কমে যাবে। কারণ একটি কথা মনে রাখতে হবে, বন্ধন দৈর্ঘ্যের সাথে বল ধ্রুবকের সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক, একটি ইনক্রিজ করবে আর একটি কি হবে, ডিক্রিজ করবে। আর তখন ওই ক্ষেত্রে দেখা যাবে তরঙ্গ সংখ্যার মানটিও কি হয়ে যাবে, কমে যাবে। আর তরঙ্গ সংখ্যার মান যদি কমে যায় তাহলে আইআর সিগন্যালটি একটু কি আসবে, কম দূরত্বে আসবে। এই জন্য একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি 3 ডিগ্রিটা কনসিডার করি অ্যালকোহল, তখন এটার জন্য সিগন্যালটা সবচেয়ে কম হয়, তার মানে 3620 এ পাওয়া যায়। তখন 3620 এ যদি আমরা হচ্ছে সিগন্যালটা পাই তখন আমরা বলতে পারবো এটি হচ্ছে কার জন্য, 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য। এর পরবর্তীতে যে কোশ্চেনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট এলডিহাইড কিটোন বাই আইআর স্পেকট্রাম। তার মানে আইআর স্পেকট্রামের সাহায্যে আমরা কিভাবে হচ্ছে এলডিহাইড এবং কিটোনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এই চার্টটা একটু লক্ষ্য করি তখন আমরা দেখব এলডিহাইড এবং কিটোনের মধ্যে কমন যে কার্যকরী মূলকটা থাকে সেটা হচ্ছে কার্বনীয় মূলক। আর কার্বনীয় মূলকের মধ্যে যদি সিগন্যালটা 1700 থেকে 1800 এর মধ্যে আমরা পাই, এই যে এরকম সিগন্যালটা একটু দেখো, এটি হচ্ছে এলডিহাইড এর জন্য। সাধারণত যদি নির্দিষ্ট করে ম্যাক্সিমাম যৌগের জন্য একটা এভারেজ মান বলা হয় যে এলডিহাইড এর জন্য কতটুকু পাওয়া যাবে, সেটা হচ্ছে 1735। আমরা যদি 1735 এর মধ্যে হচ্ছে সিগন্যাল পাই তখন আমরা বলতে পারবো এটি এলডিহাইড এর জন্য ছিল। আর যদি সাধারণত 1715 এর জন্য সৃষ্টি হয় তখন এটি বলতে পারবো আমরা কিটোনের জন্য সৃষ্টি হয়েছে। যদি এইটা দিয়ে দেখো একই জায়গায় হচ্ছে দুইটা সিগন্যাল পাওয়া যায়, এজন্য আমরা অনেক সময় না কনফিউজড হয়ে যাই যে এটা কি এলডিহাইড না কিটোন, কারণ এলডিহাইড এবং কিটোন প্রায় কাছাকাছি সিগন্যাল দেয়। এজন্য এটাকে কনফার্ম হওয়ার জন্য আমাদের হচ্ছে দেখতে হবে, আমরা যদি হচ্ছে এলডিহাইড এর গঠনটা দেখি, এখানে একটু লক্ষ্য করো এই যে মার্কিং পয়েন্ট, এখানে কার্বনীয় যে গ্রুপটি আছে বা কার্যকরী মূলকটি আছে এটার সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে। তার মানে এখানে কার্বন হাইড্রোজেন স্ট্রেচিং এর কারণে এর জায়গায় আমরা দুই ধরনের সিগন্যাল পাবো, একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। আর এটার কারণে হচ্ছে এলডিহাইডে সাধারণত দুইটা সিগন্যাল পাওয়া যায় অ্যাক্সেস। এই দুইটা সিগন্যাল হচ্ছে আমাদের পাওয়া যাবে এই যে আমরা যদি চিত্র বা ফিগারটার মধ্যে খেয়াল করি তাহলে এই যে দুইটা সিগন্যাল পাওয়া যায়, শার্প সিগন্যাল। বাট এরকম শার্প সিগন্যালটা আমরা কার জন্য পাই না, কিটোনের জন্য পাই না। এজন্য আমরা বলতে পারবো যে এই শার্প দুইটা সিগন্যাল মানে একেবারে তীক্ষ্ণ দুইটা রেখা যদি আমরা হচ্ছে পেতে পারি তাহলে এটা মাস্ট বি একটা এলডিহাইড হবে। আর যদি না পাই তাহলে এটা কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। আর এইভাবে আমরা হচ্ছে এলডিহাইড এবং কিটোনের মধ্যে কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। এখন আমরা ওভারঅল একটা কম্পাউন্ড দেখব যেটাকে আমরা হচ্ছে আইআর দ্বারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আমাকে এক আমি যখন আইআর এক্সপেরিমেন্টটা কমপ্লিট করব, যে সকল যৌগের মধ্যে হচ্ছে ডাইপোল মোমেন্টের পরিবর্তন ঘটাবে তাদের মধ্যে যখন আমরা আইআর রশ্মিটা ফেলবো উৎস থেকে, তখন দেখা যাবে রেকর্ডার তার কম্পিউটারের একটা ডাটা প্রেরণ করবে আমাদের কাছে, এটা আমরা পাবো। তখন এই ডাটাটা দেখে আমরা হচ্ছে খুব ইজিলি কনফার্ম হতে পারবো যে এটা কোন যৌগের জন্য। যেমন যদি হচ্ছে সিগন্যালটা 3200 থেকে 3550 এর মধ্যে একটি সিগন্যাল পাওয়া যায়, যে সিগন্যালটা হচ্ছে একটু ব্রডার, একটু মোটা, লাইক দ্যাট, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটি ছিল কার জন্য, অ্যালকোহলের জন্য। এখন কোশ্চেন জাগবে যে স্যার এমিনের জন্য তো আমরা হচ্ছে প্রায় কাছাকাছি একটা সিগন্যাল পাই, হ্যাঁ এমিনের জন্য আমরা পাই, কিন্তু এমিনের জন্য এরকম মোটা সিগন্যাল আসবে না। ওটার জন্য সিগন্যালটা অনেক ক্ষেত্রে হচ্ছে এরকম চিকন আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওই এমিনের জন্য সিগন্যালটা একটু ভাঙা অংশের মতো সৃষ্টি হয়, একটু ভেঙে যায়। আর যখন একটু ভাঙা অংশের মতো সৃষ্টি হবে তখন আমরা কনফার্ম হতে পারবো যে এটা আমার কার জন্য ছিল, এমিনো গ্রুপের জন্য ছিল। আর এমিনো গ্রুপ কনফার্ম করার জন্য আরেকটি সিগন্যাল তুমি হয়তো পেতে পারো, সেটা হচ্ছে 2700 থেকে 2750 এর মধ্যে বা 90 এর মধ্যে। তখন ওই সিগন্যাল দ্বারা তুমি কনফার্ম করতে পারবা যে হ্যাঁ এটি কার জন্য ছিল, আমার এমিনো গ্রুপের জন্য ছিল। আর এইভাবে আমরা হচ্ছে অ্যালকোহল এবং এমিনের কার্যকরী মূলকের মধ্যে সহজেই শনাক্তকরণ করতে পারি। তারপর কার্বন হাইড্রোজেন স্ট্রেচিং একটু আগে ডিসকাস করেছি, তখন এর উপর ভিত্তি করে আমরা বলতে পারবো তার মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে।
তখন ওভারঅল চিন্তা ভাবনা করে আমরা বলতে পারবো যৌগটির সম্ভাব্য স্ট্রাকচার এরকম হতে পারে। লিমিটেশনস অফ আইআর। আইআর এর প্রধান হচ্ছে লিমিটেশনস যেটা সেটি আমরা হচ্ছে একটু আগে বলে আসছি যে আমরা কার্যকরী মোড়ক আইডেন্টিফাই করতে পারি, কিন্তু কার্যকরী মোড়কটি এটা কোথায় থাকবে, এটা কি মাঝে থাকবে না প্রান্তে থাকবে নাকি হচ্ছে কোনো শাখাযুক্ত আকারে থাকবে, সাধারণত এটা আমরা আইআর দ্বারা কখনো কি করতে পারি না, নির্ণয় করতে পারি না। আর একটি কথা মনে রাখতে হবে, আইআর দ্বারা আমরা কোনো একটা যৌগের মলিকুলার মেস মানে আণবিক ভর আমাদের পক্ষে নির্ণয় করাটা সম্ভব হয় না। একটা যৌগ সম্পূর্ণ বিশুদ্ধ না অবিশুদ্ধ এটাও আমাদের আইআর এর পক্ষে কি করা যায় না, নির্ণয় করাটা সম্ভব হয় না। হ্যাঁ, এগুলো যদি নির্ণয় করতে চাই পরবর্তীতে হায়ার ক্লাসে আমাদের হচ্ছে এনএমআর আছে, মাস স্পেকট্রাম আছে, এগুলোর সাহায্যে আমরা খুব সহজে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। একটা কম্পাউন্ড অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হয় এবং অনেকগুলো ফ্যাক্টর এক এক করে গিয়ে লাস্টে হচ্ছে কমেন্টটা দাঁড় করাইতে হয় যে এই যৌগটার স্ট্রাকচারটা কি হবে। তো আইআর হচ্ছে জাস্ট আমাদের ওই যৌগটার মধ্যে কি কি কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ আছে এটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা দিবে। বোর্ড এক্সামের কোশ্চেন আমরা আশা করি হচ্ছে এখন যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি সবাই কমপ্লিট করছি, এটা বাড়ির কাজ থাকবে, এগুলো সব আমরা হচ্ছে কমপ্লিট করব যে কি কি আমাদের প্রোডাক্ট হবে। কমপ্লিট করার পর এখানে বি ও জেড এর কার্যকরী মূলকের পার্থক্যকরণ কিপ ইন মাইন্ড, এটা কিন্তু তোমাকে দেওয়া হয়েছে আইআর বর্ণালীর সাহায্যে। তারপরে এটার জন্য তোমাকে 4টা নাম্বার। তুমি যদি আমার লেকচারটা পরিপূর্ণভাবে দেখে থাকো বা কয়েকবার দেখো তাহলে দেখবে এটা অ্যান্সার করা তোমার জন্য একেবারে সহজ হয়ে গেছে। তুমি কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করবে। আমি তোমাদের হচ্ছে অ্যালকোহলের মধ্যে পার্থক্য দেখিয়েছি, এবার তোমরা নিজে থেকে চিন্তা করো হাউ ক্যান ইউ সেপারেট বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অ্যামিন। তারপর কথাটা বলা আছে তুমি কিভাবে হচ্ছে আইআর দ্বারা বিউটাইন 1 ও বিউটাইন 2 এর মধ্যে পার্থক্য করবে। একটু চিন্তা করো, বিউটাইন 1 এর গঠনটা দেখাও, বিউটাইন 2 এর গঠনটা দেখাও, তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবা যে কোনটার জন্য আইআর এর সিগন্যাল পাওয়া যাবে আর কোনটার জন্য আইআর এর সিগন্যাল পাওয়া যাবে না। তখন তুমি ওখান থেকে কমেন্ট করতে পারবা কোনটি হচ্ছে আমাদের বিউটাইন 1 আর কোনটি হচ্ছে আমাদের বিউটাইন 2। ওকে, সবাইকে ধন্যবাদ। যদি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করার চেষ্টা করবা, আমরা ওই অনুসারে তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো।